কেমন আছো গরমে? ভালোই আছো? তাহলে আমার ব্লগটা আজকে তুমি একটু শুরু করে দাও। তোমার সে কি করবো বলো তো? হ্যাঁ বলো, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। রোজই তো সবাই আমাকে দেখে, আজকে তুমি শুরু করো। ওরে না, তোমার মতো মিলে মিলে আমি তুমি তোমার মতো করো বাবা গো। সবাইকে থাকতে পারবা না, এই জলটা দিয়ে নি আগে। হ্যাঁ, তার আগে তুমি কয়ে দাও। নমস্কার বন্ধুরা, বলো। ডাল করলাম, ও পনির তরকারি, আলু ভাজা, ভাত, এই তো এটাই। আচ্ছা বলো, নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে, বৌদির নতুন ব্লগে, বৌদি নতুন ব্লগে। হ্যাঁ, ভেরি গুড। আপনাদের সবাইকে স্বাগত। কি বললো? আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে, আপনাদের সকলে, আচ্ছা আমন্ত্রণ, নিমন্ত্রণ। হ্যাঁ, সবাই বৌদির ব্লগ দেখবেন। সবাই বৌদির ভিডিও দেখবেন। ও সবাই ভিডিও দেখবেন, হ্যাঁ একদম। আচ্ছা মিনামাসি বলে দিয়েছে, বুঝেছেন তো? ধাত্রিকা আবার কি? হ্যাঁ ধাত্রিকা। তো মিনামাসি বলে দিয়েছে আপনারা কিন্তু সবাই আমার ব্লগ দেখবেন, ঠিক আছে? একদম শুরুতেই বলে দিলাম, সবাই আমার ব্লগ দেখবেন। আজকে হচ্ছে, হ্যাঁ মিলাই বলতে রাখবে না। আজকে হচ্ছে শনিবার, আমাদের আজকে নিরামিষ। ভীষণ গরম মানে সেই গরম, গা হাত পা জ্বালা করছে, এত গরম। তবে আগের ব্লগটা একটু আগেই শেষ করেছি, সেখানে বিলক্ষণ বলেছি যে আমাদের আজকে জলের কোনো অসুবিধা নেই। মাইকিং করে দিয়ে গেলে একটা সুবিধা তো ডেফিনেটলি হয়। আমি শুনতে পাইনি, সেটা আমার কানে যদি মানে নেবা হয় তাহলে আর সে তাদের কি দোষ, তাই না? তো আপনাদের আগের ব্লগে বলেছি আমি ক্যামেরাটা অফ করেই তারপর গাছে জল দিচ্ছি, কিন্তু বাস্তবে সেটা হয়নি। ক্যামেরাটা অফ করেছি, তারপর মানে জাস্ট অফ করলাম আর শ্বশুরমশাই ঢুকলেন, তার সাথে কথোপকথন, চাটা দেওয়া, এই সবগুলো করে আর আজকে গাছে জল দিতে তখন আর পারিনি। সেই সময় থেকে এখন পার্থক্য মোটামুটি মিনিট 45, যার ফলে খুব যে একটা দেরি হয়েছে এমনটা নয়। আমি এখন ঝাড় গাছে জল দিয়ে নিয়ে আপাতত আমি ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে, কারণ পদ্ম গাছে লাগানো বলুন বা সেগুলো কিছু কোনোটাই কিন্তু স্নান ছাড়া করাটা উচিত না। আলপনাদি যদিও যা করার সবই এতেই করে, চান না করেই করে, কিন্তু আমি এগুলো চান করে করতেই ভালোবাসি। আর দেখছি পদ্মের টব নিয়ে অনেকেই বলছেন যে মশা হতে পারে। হ্যাঁ মশা হবে, তো মশা হবে, এটা খুব স্বাভাবিক, বদ্ধ জল না। কিন্তু জল যদি ওভারফ্লো করে দেওয়া হয়, 15 দিনে একবার যদি খুব নিয়ম করে করা যায় তাহলে কিন্তু সেই সমস্যাটা হয় না। কারণ একটা মশা লার্ভা থেকে একবারে মশা পর্যন্ত তৈরি হতে 15 দিন মতো সময় লাগে, কিন্তু অত দিনও আমাদের গ্যাপ হচ্ছে না। আমরা সপ্তাহে 2 দিন করে মানে পুরো দামে ওভারফ্লো করে দিচ্ছি। এটা তো আমাদের খুব সামাজিক একটা দায়িত্ব, এটা আমাদের দিক থেকে কোনো অসুবিধে না হয়। কাজেই সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হচ্ছে, আমরা প্রত্যেক দিনই করছি। তো এখন ইলেকট্রিসিটি অফিসের একটা গাড়ি এলো বটে এইখানটাতে। এটা বোধহয় এখানে যে ট্রান্সফরমারখানা আছে, এই ট্রান্সফরমারের কোনো একটা কিছু কাজ করবে। তো ওরা ওদের কাজ করুক, গরমের মধ্যে আমরা ঘরের ভেতর হাইফাই করছি, আর ওরা দেখুন দেখি এই রোদ মাথায় নিয়ে কি পরিমাণ কাজ করছে। ওদের দিকটাও ভাবার আছে। এই যে দেখুন একখানা জবা, এই যে আরেকটি জবা ফুটেছে। কোথায় ওই যে ওই বারান্দা বাগানে এইটুকু টবে এই যে দিচ্ছে, সেই অনেক ভাই। তো যাও, কথা বলে যত কথা বলবো তো আবার একটা কোনো কাজ চলে আসবে, আবার আমার গাছে জল দিতে দেরি হবে। সুতরাং আগে ওটা করে নিই। হয়ে গেছে, কিন্তু আমি আর এডিটিং করে স্নান করতে পারবো না, পুরো ভিজে গেছি, তাই জন্য এখন চান করে নিই। আর এই জায়গাটা থেকে ধুতে হতো, কিন্তু জলের একটু অমিল তো আজকে, কাজেই এখন আর ধুতে পারবো না। আর পাইপ দিয়ে দিতে হলো, সুতরাং মাটি কিছুটা উঠছে পরেই। পাইপ দিয়ে দিলে এটা একটা সমস্যা হয়, মাটি খসে পড়ে নিচেতে। কিন্তু ওই যে মগটা যে কালকে পদ্ম গাছ লাগিয়ে রেখেছি, ওটা তো স্নান না করে কিছু করতেও পারছি না। তো এখন আপাতত চতুর্দিকে জল টল ছড়িয়ে একাকার, তো যা গরম তাতে ঠিক হয়ে যাবে। আর এদিকটা আকাশটা, পূবের আকাশে বেশ মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হলেও হতে পারে। ঠিক আছে, আপাতত স্নান করে নি। বলছে আলপনাদি কি কারণে গাল খাচ্ছে, বকা খাচ্ছে? আলপনাদির বক্তব্য হচ্ছে যে কেবল মেয়েদেরই থাইরয়েড হয়, ছেলেদের থাইরয়েড হয় না, সেই জন্য বাবার কাছে বকা খাচ্ছে। কত জানি কতটা রক্ত না যায়।
দাঁড়া একটু লাগবে না সিরিয়াসলি ও ভাই টাইম ওভার হয়ে যাবে তো, টাইম ওভার হয়ে গেলে পুরো কথা হবে না। শক্ত করে দাঁড়াও দাঁড়াও সোজা। আমি পিক করবো না, দেখো পিক করবো, শক্ত করে সোজা। শক্ত? হেলান দিন, হেলান দিন। আরে! একদম রিল্যাক্স। একদম শক্ত করে। যত শক্ত। লাগেই না, যত সব টুপুরের কোনো প্রতিক্রিয়া হয় না, তার বাবা একেবারে ঢক। এই কিছু দেয়নি এখন, আর ঢং করছো কেন? কিছু এই বুম্বা দাদা মা কিরম হতো বলতে দিন মা। ওরকম করো না তো। ফোনটাই দিয়ে দিলে নাকি সব রক্ত দিয়ে দিলে আর কিছু বাকি নেই নাকি আর টেরো না গো দিলেই বা ও তো শরীর তো সঙ্গে সঙ্গে করে দেবে। কোথায় করছে সে তো শুধু দেখাচ্ছে? এ করে পাংচারটা ঠিক হয়নি নাকি? মাঝে মাঝে রক্ত দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, এখন ঢং। যত সব সব ঢং। কি করতে হবে বলো টিকা রাখবো ওটা ছেড়ে দেবো এটাই করে দেন। যত সব হাত হালকা, একদম হালকা। হাতটা মুখে ছেড়ে দেন। আরে এদিক ওদিক রক্ত দেয় তো, বিয়ে করে তো যত সব। ভেঙে গেলাম নাকি আমি একটুও গামনি। আবার কি আছে? এখন আর শক্ত করে লাভ নেই। ব্যাস। এবার একদম হালকা, একদম হালকা। আর কিছু না। মাথাটা ঘুরবে নাকি না, না, মাথায় আরে যত সব আমার কি করছে? বদমাইশ ছাড়া কি? ভেঙে গেলাম আমাকে একটু চা দাও চলুন এবার পদ্ম গাছগুলোকে লাগিয়ে দেওয়া যাক। আর আমাদের আবার একটা ব্যাপার হয়েছে, সেজন্য আজকে প্লাম্বারকে খবর দেওয়া হয়েছে। আমার শ্বশুরমশাই খবর দিয়েছেন, কারণ চলুন উপরে গিয়ে বরং বলি, এত কথা এখানে বলা মুশকিল। বিষয়টা হলো, আমাদের ছাদে তো দীর্ঘদিন বৃষ্টির জল পড়ে না, কিন্তু এককালে তো পড়তো, সেই জন্য কিন্তু জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক দিন ব্যবহার না করার জন্য পাইপগুলোর অবস্থা কিন্তু বেহাল। এই যে আমার পদ্ম গাছ জল ওভারফ্লো করে দেওয়া, এই যে ব্যাপারটা শুরু হয়েছে, এতে এই পাইপগুলো থেকে, মানে নষ্ট হয়ে যাওয়া পাইপগুলো সোজা গিয়ে পড়ছিল একদম কুয়োটার উপরে জলগুলো। তো সেক্ষেত্রে ওই জলটা তো আমরা খাই, আগে তো ওটার উপরে ছিল হচ্ছে সিমেন্টের ঢাকনা, কিন্তু এখন তো সেটা টিনের ঢাকনা হয়ে গেছে, কারণ সিমেন্টের ঢাকনা সরিয়ে সরিয়ে তাতে চুন ফিটকিরি এগুলো দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তো এখন সরাসরি ওই জল যখন ওই খাবার জলের মধ্যে পড়ছে, তখন ব্যাপারটা তো ঠিক নয়। সেই জন্য আমার শ্বশুরমশাই আজকে দুজন প্লাম্বার মিস্ত্রিকে ডেকেছেন নির্দিষ্ট একটা জায়গাকে ঠিক করে দেওয়ার জন্য। মানে আমার এই পদ্ম গাছের বা জলবাগানের নেশায় বাড়ির সবার জিনা হারাম অবস্থা, কিন্তু কেউ কিন্তু আমাকে কোনো রকম বাধা দিচ্ছে না। উল্টে আমার শ্বশুরমশাই কিন্তু খুবই খুশি হয়েছেন। তিনি আলপনাদিকে মাঝখানে বলেছেন যে পদ্ম ফুটলে একটু নিচে দিস, মানে একতলায় আমার শ্বশুরমশাইয়ের ঘরে যে ঠাকুর রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব, তার চরণে দেবেন জন্য। তো আমি বলেছি যে নতুন যে পদ্মটা ফুটছে, এটা প্রথমে আমি ঠাকুরকেই দেবো এবং আপনাকেই দেবো। তো যাই হোক, আপাতত এখন গাছটা লাগিয়ে নিই। তো ছাদ বাগান তো বকলমে আলপনাদি যেখানে কি পরিমাণ পরিশ্রম করে, সে যাই হোক, যারা দেখেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন। আশপাশে যারা প্রতিবেশী তারা প্রত্যেকেই জানে, বিশেষ করে আমাদের 4 তলার যারা ফ্ল্যাটের অধিবাসী তারা তো জানেই। তো এখন আমি আলপনাদিকে বললাম, ঠিক আছে, দুটো রাইজোম আছে তো এখানে, তুমি একটা লাগাও এবং আমি একটা লাগিয়ে দিই। তো সেটা হয়ে গেল। একটু আগে এসে আমি কিন্তু এই জায়গাটা একটু কাদা কাদা করে দিয়ে গেছিলাম, একটুখানি ঠান্ডা করে তারপরে কিন্তু মানে প্রতিস্থাপন করতে হয়। প্রথমবার কিন্তু আমার এই ভুলটা হয়ে গেছিল। তো যাই হোক, এবার এই পাইপটা হওয়াতে সুবিধে হয়েছে, এবারে পুরো যেটা টপ সেটা ভরে দিতে হবে। এবং আমাদের এই যে মাটিটা দেওয়া হয়েছে, এতে কিন্তু আগেরবার আমি একটু খোল দিয়েছিলাম, এবারে কিন্তু সেরকম কিছুই দেওয়া হয়নি। এই মাটিটা আলপনাদি যেখান থেকে নিয়ে এসছে বাগানে, সেটা একেবারে পিওর ইঁদুরের মাটি। সেটা এমনিতেই প্রচন্ড পরিমাণে সারের মাটি, যার ফলে প্রথম দিকে তো এমনিতেই একটু মানে কুচকুচে কালো হবেই মাটিগুলো বা জলটা। তারপর 2-3 দিন পর জল থিতিয়ে গেলে পরে তারপর একবার একটু ওভারফ্লো করে দিতে হবে। সপ্তাহে আমরা আসলে 2বার করে ওভারফ্লো করছি।
যার ফলে এখন প্রায় 6 দিনই এখান থেকে জল পড়বে, যার ফলে আমার শ্বশুরমশাই কিন্তু এই ব্যবস্থাটা করে দিলেন। সবটুকুই তারই উদ্যোগ, তিনিই প্লাম্বার ডেকেছেন, তিনিই খরচপাতি সমস্ত কিছু দিয়েছেন। এককালে আমার শ্বশুরমশাই এমন ছিলেন বন্ধুরা, দিদিমা বলতেন, মানে পম্পু সুন্দরী তিনি বলতেন, একবার যখন টুপুর খুব ছোট তখন টুপুরের হাইটের যত দূর পর্যন্ত দেয়াল কোনো জায়গাতে একটু খালি ছিল না, সব জায়গায় তিনি আঁকিবুকি করেছিলেন। তখন আমার শ্বশুরমশাইয়ের সাথে প্রচন্ড প্রশ্রয় দিত, এবং তখন দিদিমা একটা কথা বলেছিলেন, দেখলে তো বাবা কি জিনিস কি হয়। তখন বোঝা গেল যে আমার দিদিমার যারা নাতি নাতনি, মানে মেয়ের ঘরে ছেলের ঘরে, তারা যদি মানে একটু কিছু দেওয়ালে সামান্য একটু স্ক্র্যাচও ফেলতো, তাহলে আমার শ্বশুরমশাই নাকি এই বাড়িতে প্রচন্ড খেপে যেতেন, প্রচন্ড রেগে যেতেন। অথচ এখন নিজের নাতনির বেলাতে তিনি এতটাই লিবারেল হয়ে গেছেন যে বাড়িতে তিনি একেবারে মানে কি বলবো, টুপুর যে কি দেয়ালে আঁকতো, অবশ্য এই বয়সে বাচ্চারা সবাই সেটাই করে থাকে, তো অথচ তার কোনো বিকার নেই। কিন্তু দিদিমার তো নাতি নাতনি, তারা যাদেরকে আমার শ্বশুরমশাই বকাবকি করতো, কাজে দিদিমার একটু মন খারাপ করতে জন্য বলেছিলেন। এখন আমার শ্বশুরমশাই পরিবর্তন হচ্ছে শুধু নাতনির প্রতি নয়, এখন এই যে ছাদটাতে জল পড়ছে, ছাদটা খারাপ হয়ে যেতে পারে, বা সরাসরি সেই জলটা খাবার জলের ওপর পড়ছে, অন্য সময় হলে তিনি মানে কি অশান্তি করতেন সে কি বলবো। কিন্তু এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, ভীষণ নমনীয় হয়েছেন বলা যেতে পারে যে, এবং অদ্ভুত একটা পরিবর্তন যেটাতে আমরাও রীতিমতো অবাক হচ্ছি। কিন্তু ওই যে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, আসল কথাটা ধৈর্য রাখতে হয়, সবই হয় একটা সময় পর ধৈর্য রাখলে। যাই হোক, এবার টুপুরকে নিয়ে যাচ্ছি টুপুরের মাস্টারমশাইয়ের কাছে। এই টোটোওয়ালার সাথে আমাদের অভিজ্ঞতা ভীষণ খারাপ, তো ঠিক আছে সে আর নাই বা বললাম। তো এখন তাকে নিয়ে পৌঁছে দিচ্ছি, তারপর আমি আবার চলে আসবো, কারণ আমার শ্বশুরমশাই আমাকে টাকা তুলে দিতে বলেছিলেন। কিন্তু এটিএম কার্ডটা যখন আমরা বেরোচ্ছি তখন টুপুর তো প্রচন্ড তাড়া দিচ্ছিল, আমার কিন্তু মনে ছিল, কিন্তু ওই যে তখন তিনি একটা কে একটা যেন ফোন করেছিল, মত্ত হয়ে কথা বলছিলেন। আমি সেই সময়টা তাকে যদি আবার মনে করাতাম, তিনি আবার আস্তে আস্তে ঘরে যেতেন, আবার এটিএমটা নিয়ে তিনি বেরোতে বেরোতে টুপুর আমার আরো তাড়া মারতো, সেই জন্য বেরিয়ে গেছি। তো এখন আবার ফিরে যাচ্ছি বাড়িতে, এসে পরে আবার তো আমাকে আবার বেরোতেই হবে, তখন না হয় ওনাকে টাকাটা তুলে দেব। যদিও আমার মার্কেটে কিছু টুকটাক কাজ ছিল, কিন্তু ঠিক আছে আপাতত বাড়ি যাই, নাহলে বাবা বলেছেন যেহেতু টাকাটা তুলে দিতেই হবে। তো যাই হোক, ফেরত এলাম। তারপরেতে এই একখানা জিনিসপত্র যেটা এসেছে, আমি যখন বেরিয়ে গেছি তারপরেতেই এসেছে, শুনলাম একেবারে শেষ ডেলিভারিটা ছেলেটা এইটারই করেছে, সেটা বলে দিল। এটা এসেছে কিন্তু মিশো থেকে, রিসিভ করেছেন আমার শ্বশুরমশাই। তাকে আবার আমার ছেলেটি বলে দিয়েছে যে কাকু এইটাই হচ্ছে আজকের দিনের আমার শেষ ডেলিভারি। তো যাই হোক, এটা একটুখানি দেওয়ালেতে সেট করে দিই, তারপরে বেরিয়ে যাব টুপুরকে আনতে। তারপর আরো তো জিনিসপত্র এসেছে, এসে বাকিটা করব, কারণ এত গরম লেগেছে আজকে। এসে আমার শ্বশুরমশাইয়ের সাথে খানিকক্ষণ কথাবার্তা বললাম, এটিএম কার্ডটা নিলাম, তারপরেতে নিচে গিয়ে ওপরে গিয়ে একটুখানি বসেছিলাম। বসে না কেমন যেন একটু মানে ঝিম ধরে গেল, মানে মাথা টাথাগুলো ব্যথা করছিল, এত গরম, মানে গরম ঠিক গরম না, মানে ধুয়ে যাওয়ার মতো গরম। এবং দেখতে দেখতে ওই 1 ঘন্টা কোন দিক দিয়ে কেটে গেল। মাঝখানে কাজের মধ্যে এই কাজটাই করেছি যে একটু চা বানিয়ে কেউকে চাগুলো দিয়েছি। তো যাই হোক, তারপরে আবার বাড়ির সামনে থেকে যেই বেরোতে যাচ্ছি সঙ্গে সঙ্গে ঝুপ করে অন্ধকার হয়ে গেল, মানে কারেন্ট চলে গেল। তা বেশ খানিকক্ষণ যেতে পারলাম না, কারণ বাড়ির সামনেটাতে আর কি বলবো, এত নিকষ অন্ধকার, খারাপ লাগছিল। তো তারপরে যাই হোক আলো এলো, তারপর একটা টোটো নিয়ে এরপর বেটিকে আনতে যাই। তা এসে পরে জামা কাপড়ও না ছেড়ে প্রথমে আগে আমি এইটা করে নিলাম, কারণ কি জানেন, মানে এটা যদি একটু আলস্যি ফেলে যাই না, মানে আমার একটু আলসেমি লাগছে এখন আসল কথাটা, সেজন্য কোনো রকম এদিক ওদিকের কোনো গল্পই নেই। আমি স্কেল দিয়ে মেপে ব্যাপারটাকে করিনি, যার ফলে ওপর নিচে একটু হয়ে গেছে হয়তোবা, তবে সেটা অতি সামান্য, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তারপর এইটা করে নিয়ে কোনো রকমে জামা কাপড় ছেড়ে সোজা চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজ ঝমাঝম মিটিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া যদিও তখনও হয়নি, মানে যখন আমি ফিরেছি, আমি তো ফিরেছি মোটামুটি ওই 7:45 নাগাদ, তখন মোটামুটি একেবারে 9:15 মধ্যে আমার রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলেছি, কারণ আমি আর পারছিলাম না, আজকে এত গরম। ওয়েদারটা এখন একটুখানি সহনশীল হয়েছে, মানে এত যে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাছে। যখন টুপুরকে আনতে গেছিলাম তখন একটুও বৃষ্টি নেই, সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, মানে আলু ঝালু করে না থাকা ছাড়া আজকে কোনো উপায় নেই, এত বিশ্রী গরম। মানে আপনি যদি টোটোয় চলেন বা রিক্সায় থাকেন বা পাখার নিচে থাকেন তাহলে ঠিক আছে, তাও যা হোক চলবে, কিন্তু কোনোভাবে যদি এগুলোর বাইরে থাকেন
তাহলে 30 সেকেন্ডের মধ্যে ঘেমে জামা কাপড় ভিজে যাবে। এত বিভৎস কষ্ট হচ্ছে। আর মুখ মুছতে মুছতে মানে সবসময় কি আর পাখার নিচে থাকা যায়, চামড়া জ্বালা করছে, ঘাড়ের পেছনে সব কি যেন সব উঠে গেল। মানে এত এত গরম, এত গরম, মানে কষ্ট, ভীষণ কষ্ট হচ্ছে কালকে এবং আজকে, বিশেষ করে আজকে মানে এত কষ্ট হচ্ছে না যে বলার মতো নয়। তার মাঝখানেও যেটুকু করার সেটুকু করতেই হবে। তো হয়েও গেল মোটামুটি, এই যে পাখা চালাইনি, কষ্ট হচ্ছে। প্রকৃতির প্রতিশোধ কিনা বোঝা যাচ্ছে না, আবার হয়তো বা প্রত্যেক বছরই এরকম হয়, আমাদেরই মনে থাকে না, জানি না। তবে এইবারে আশ্বিন তো পড়েই গেল, মানে এত বিশ্রী গরম। তার মানে যাচ্ছি যে জায়গাটা, সেটাও খুব একটা ঠান্ডা জায়গা তো নয়। তারপরে আবার যাবো তিরুমালা, সেখানে আবার এরকম একটা ব্যাপার হয়েছে, মনটা একটু খারাপ হয়ে গেল। এই ধরনের দুর্নীতিগুলো যখন সামনে আসে না, ভীষণ খারাপ লাগে। দেবস্থানেও একই জিনিস, জানি না। তবে যা হলো সেটা আমাদের যাওয়ার আগে হলো, সেটা ভালো একদিক থেকে অবশ্যই। তো আজকের দিনের জন্য আমার সমস্ত কাজকর্ম শেষ। ভালো লাগছে না কিছু, খুব গরম লাগছে, কষ্ট হচ্ছে, আমার সব কাজ হয়ে গেছে আজকে। সুতরাং এখন শুতে হবে, তার আগে স্নান করতে হবে, সবটুকু। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এত গরম না, মানে তাড়াতাড়ি ব্লগটাও শেষ করে দেওয়াটাই ভালো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, তাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।